বাংলা সাহিত্যের বিশেষ কিছু রোমহর্ষক গল্প নিয়ে উপস্থিত আমাদের এই বিশেষ নিবেদন ধারাবাহিকের কাহিনীকুটির পর্ব। আজ আপনাদের জন্য সত্যজিৎ রায়ের লেখা নিধি রামের ইচ্ছে পূরণ। চলচ্চিত্রের পাশাপাশি সাহিত্য জগতে সত্যজিৎ রায় এক বিরাট অবদান রেখেছিলেন। ফেলুদা, প্রফেসর শঙ্কুর মতো চরিত্রের সৃষ্টিকর্তা তিনি। লাইফ টাইম অ্যাচিভমেন্টের উপর অনারারি অস্কার পান। সত্যজিৎ রায়ের গল্প 101 থেকে আজ আমাদের এই গল্পটি নেওয়া হয়েছে। গল্পের মুখ্য চরিত্রে নিধিরাম, গল্পের সূত্রধার আমি অরিজিৎ। শুরু হচ্ছে নিধি রামের ইচ্ছে পূরণ। কোনো মানুষ তার নিজের অবস্থান সম্পর্কে 16 আনা সন্তুষ্ট বোধ করে না। কোনো না কোনো ব্যাপারে একটা খুঁতখুঁতেমির ভাব প্রায় সবার মধ্যেই থাকে। রাম ভাবে তার শরীরে আর মাংস হলো না কেন, হাড়গুলো বড্ড বেশি বেরিয়ে থাকে। শ্যাম ভাবে আমার কেন গলায় সুর নেই, পাশের বাড়ির ছোকরা তো দিব্যি হারমোনিয়াম বাজিয়ে গলা সাধে। যদু বলে আহা, যদি খেলোয়াড় হতে পারতাম। গাভাস্কার বেটা কত রেকর্ড করে কি নামটাই না কামাচ্ছে। মধু বলে যদি বোম্বাইয়ের ফিল্মের হিরো হতে পারতাম। যশ আর অর্থ দুয়েরই কোনো অভাব হতো না তাহলে। ঠিক তেমনি নিধিরাম মিত্তিরের মনেও অনেক অসম্পূর্ণ বাসনা আছে। শুধু অসম্পূর্ণ বাসনা নয়, ঈশ্বর তাকে যেভাবে সৃষ্টি করেছে তাতেই তার আপত্তি। এই যেমন বেশিরভাগ লোকই ফল খেতে ভালোবাসে। আম, জাম, লিচু, আঙুর, আপেল, এসব ফলের তো কত সুনাম। কে কত ভালোবেসে এসব ফল খায় আর তা থেকে পুষ্টি লাভ করে। নিধিরামের কিন্তু কোনো ফলেই রুচি নেই। বিধাতা তাকে এমন বেয়াড়া ভাবে সৃষ্টি করলেন কেন? তারপর নিধিরাম নিজের চেহারা সম্পর্কেও সন্তুষ্ট নয়। দেখতে সে খারাপ না, কিন্তু মাথায় খাটো। 1973 সে একবার নিজের হাইট মেপেছিল, 5 ফুট 6.5 ইঞ্চি। তার অফিসের লোকনাথ গুই 6 ফুট লম্বা। নিধিরাম তার দিকে চেয়ে চেয়ে দেখে আর মনে ঈর্ষায় ভরে যায়। যদি আরেকটু লম্বা হতো সে। তার ক্ষমতা অনুযায়ী যতদূর সম্ভব ততদূর নিধিরাম করছে। মুখার্জি বিল্ডার্স অ্যান্ড কন্ট্রাক্টর কোম্পানিতে আর 14 বছরের চাকরি তার। তার কর্তা তার উপর খুশিই আছেন। মাইনেও সে যা পায় তাতে স্ত্রী আর 2টি ছেলে মেয়ে নিয়ে তার দিব্যি চলে যায়। কিন্তু আসল কথাটা হচ্ছে কি, চাকরি ব্যাপারটাই তার পছন্দ নয়। কত লোকই তো আছে যারা শুধু লিখে পয়সা করে, গল্প, কবিতা, উপন্যাস, নাটক। তাতে তাদের খাটতে হয় ঠিকই, কিন্তু চাকুরদের মতো অমন 10-5টা ডেস্কের উপর ঘাড় গুজে বসে থাকতে তো হয় না। আর শিল্পী, সাহিত্যিক গাইয়ে বাজিয়ে হলে বাজারে যা নাম হয়, অফিসে চাকরি করে তো তা হয় না। পাবলিককে খুশি করে যে আনন্দ পাওয়া যায়, সে আনন্দ নিধিরাম কোনো দিনও পাবে না। এটা তার একটা বড় আফসোসের কারণ। তার একটা বন্ধু আছে, মনতোষ বাগচি। সে থাকে পাইকপাড়ায়। অভিনয়ে সে রীতিমতো দক্ষ। সে পেশাদারি থিয়েটারে যোগ দিয়ে খুব নাম করেছে। হিরোর পার্টি করে বেশিরভাগ। নিধিরাম মনতোষকে অনেকবার বলেছে, ভাই, আমাকে একটু অ্যাক্টিংয়ের তালিম দিয়ে দে না। আমার বড় শখ। অন্তত ক্লাবে টাবেও যদি 2-1টা পার্ট করতে পারি, তাহলেও তো 5 জনে আমাকে চেনে। সকলের মধ্যে সব গুণ থাকে না। অ্যাক্টিং যে করবি, তার গলা কোথায় তোর? লোকে পেছনের সারিতে থেকে তোর গলা যদি শুনতে না পায়, এমন আওয়াজ দেবে যে তোর অভিনয়ের 12টা বেজে যাবে। এবার পুজোর ছুটিতে পুরীতে গিয়ে নিধিরাম এক সাধুর সাক্ষাৎ পেল। ভদ্রলোক সমুদ্র তটে দাঁড়িয়ে, তাকে ঘিরে জনাভিষেক মেয়ে পুরুষ ভক্তের দল। সাধু সন্ন্যাসীর দেখা পেলে নিধিরাম কৌতূহল চেপে রাখতে পারে না। বিশেষ করে এর মতো তেজিয়ান চেহারার সাধু হলে তো কথাই নেই। নিধিরাম ভিড় ঠেলে একটু কাছে যেতেই
বাবাজির দৃষ্টি তার উপর পড়ল। বাবাজি বলে উঠলেন, কি বাবা নিধিরাম, যা নয় তাই হওয়ার শখ হয়েছে? হ্যাঁ, নিধিরাম সাধুর মুখে নিজের নাম শুনে তাজ্জব বনে গেছে। খাঁটি সিদ্ধ পুরুষ না হলে এ ক্ষমতা তো হয় না। সে আমতা আমতা করে বলল, আগে কই না তো। বাবাজি বলে উঠলেন, না আবার কি? স্পষ্ট দেখতে পাচ্ছি তোর দেহ দুভাগে ভাগ হয়ে রয়েছে। একটাতে তোর বাস, আর একটা তোর বাসনা। বাসনাটাই যে প্রবল হয়ে উঠেছে, তার কি হবে? হ্যাঁ, কাতর কণ্ঠে নিধিরাম বলল, কি হবে তা আপনিই বলে দিন বাবাজি। আমি মুখ্য মানুষ, আমি আর কি বলবো। বাবাজি বললেন, হবে হবে, মনোবাঞ্ছা পূর্ণ হবে, তবে এখনই নয়, সময় লাগবে। একেবারে মূল উপড়ে ফেলতে হবে তো, তারপর আবার নতুন করে শিকড় গজাবে, আর সে শিকড় নতুন জমিতে ভুঁয়ের নিচে প্রবেশ করবে। চারটিখানি কথা নয়, তবে ওই যে বললাম, তোর হবে। এই ঘটনার কিছুদিন পরেই কলকাতা ফিরে এসে নিধিরামের কলা খেতে ইচ্ছা করল। বেন্টিং স্ট্রিটের মোড়ে কলা বিক্রি হচ্ছে। নিধিরাম একটা কিনে খেয়ে দেখলো দিব্যি স্বাদ। ৩৯ বছর বয়সেও তাহলে মানুষের রুচি পাল্টায়। এটার সঙ্গে সাধু বাবার কোনো সম্পর্ক আছে কি না সেটা নিধিরামের খেয়াল হয়নি, তবে এ দিয়েই তার পরিবর্তনের সূত্রপাত। সেদিন অফিসের নিধিরামের কাজে মন বসল না। কদিন থেকেই সে মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে পড়ছে। পুরীর বাবাজির কথা বারবার মনে পড়ছে, আর তাই কাজেও ব্যাঘাত ঘটছে। তার পাশের টেবিলের ফণিবাবু টিফিন টাইম হয়েছে দেখে একটা সিগারেট ধরিয়ে বললেন, আজ মিত্তির মশাইকে অন্যমনস্ক দেখছি কেন? কিসের এত চিন্তা? কথাটা বলে সিগারেটের একটা টান দিয়ে একবার ধোঁয়া ছাড়লেন ভদ্রলোক। আর সেই ধোঁয়া নিধিরামের নাকে মুখে প্রবেশ করে হঠাৎ থেকে বিষম খাইয়ে দিল। অথচ নিধিরাম নিজেই বিড়ি সিগারেট খায়, ধোঁয়ায় সে সম্পূর্ণ অভ্যস্ত। আজ হঠাৎ তার এমন হলো কেন? তার নিজের পকেটেই তো 1 প্যাকেট হুইলস রয়েছে। খেয়াল হলো যে 11টার সময় চায়ের এরপর সে সিগারেট খায়নি। এটা নিয়মে একটা বিরাট ব্যতিক্রম। এখানেও তার একটা পরিবর্তন সে লক্ষ্য করল। এই নিয়ে ফণিবাবুকে সে কিচ্ছু বলল না। এরপর থেকে নিধিরামের নানা রকম দ্রুত পরিবর্তন হতে লাগলো। সে লুঙ্গি ছেড়ে ধুতি, আমিষ ছেড়ে নিরামিষ, অ্যালোপ্যাথি থেকে হোমিওপ্যাথি ধরল। মাথার টেরি বাঁদিক থেকে ডান দিকে নিয়ে এলো। তার গোঁফ ছিল না, এখন একটু সরু গোঁফ গজালো। মাথার চুলটা বেড়ে গিয়ে ঘাড় অবধি ঝুলে এলো। এর মধ্যে এক শনিবার নিধিরাম তার গিন্নিকে নিয়ে মর্যাদা নাটক দেখতে গেল রঙ্গমহলে। হিরোর পাটে তার বন্ধু মনতোষ বাগচি। নিধিরাম বুঝলো তার বন্ধুর অভিনয় ক্ষমতা। দর্শককে সে ধরে রাখতে পারে হাতের মুঠোয়। দর্শক বারবার করধ্বনি দিয়ে তাদের তারিফ জানিয়ে দেয় তার নায়ককে। নিধিরামের আবার ইচ্ছা জাগলো অভিনেতা হওয়ার। নাটকের শেষে ব্যাকস্টেজে গিয়ে সে বন্ধুর অভিনয়ের প্রশংসা করে এলো মুক্ত কণ্ঠে, আর নিজের আফসোসটাও জানিয়ে এলো। মনতোষ তার পিঠ চাপড়ে বলল, সুখে থাকতে ভূতে কিলোয়, তাই না? থিয়েটারে কি আজ আছি কাল নেই, তোদের চাকরিতেই ঢের বেশি নিরাপত্তা। নিধিরাম মাঠ নিতে গেছিল নাটক দেখতে। ফেরার পথে কলেজ স্ট্রিট থেকে কিছু নাটকের বই কিনে আনলো। স্ত্রী মনোরমা জিজ্ঞেস করলো, এসব বই কি হবে? ছোট করে উত্তর দিল নিধিরাম। পড়বো। স্ত্রী বলল, 7 জন্মেও তো নাটক পড়তে দেখিনি তোমায়। নিধিরাম বলল, এবার দেখবে। স্বামীর মধ্যে কিছু পরিবর্তন কদিন থেকেই লক্ষ্য করছেন মনোরমা, কিন্তু সে সম্বন্ধে কোনো মন্তব্যই তিনি করেননি। তবে আজ তাকে জিজ্ঞাসা করতেই হলো।
তোমার কি হয়েছে বলো তো? স্বামীর সঙ্গে পুরী যায়নি মনোরমা, কারণ সে সময় সে ছিল বাঁশ বেড়ে। অসুস্থ বাপের পরিচর্যা করতে হচ্ছিল তাকে, তাই সাধু বাবার ভবিষ্যৎবাণী সম্পর্কে সে কিছুই জানতো না। নিধিরামও ঘটনাটা গিন্নির কাছে প্রকাশ করেনি। তবে চেপে রাখলেই বা কি, এত পরিবর্তন হয়েছে নিধিরামের 1 মাসে যে সেটা স্ত্রীর দৃষ্টি আকর্ষণ না করে যেতে পারে না। এখন এটাও বলে রাখা দরকার যে স্বামীর পরিবর্তনে মনোরমা খুশিই আছে, কারণ পরিবর্তনগুলি সবই ভালোর দিকে। বড়দিনের ছুটিতে নিধিরাম নাটকের বইগুলো পড়ল। একটাতে হিরোর পার্টের বেশ খানিকটা মুখস্থ করে সে সেটা স্ত্রীকে অভিনয় করেও দেখালো। মনোরমার চোখ তো কপালে উঠে গেছে। স্বামীর মধ্যে যে এমন একটা ক্ষমতা লুকিয়েছিল সে কল্পনাও করতে পারেনি। 39 বছর বয়সে মানুষের দৈর্ঘ্য বাড়ে না, বছর 25 থেকেই বাড়া বন্ধ হয়ে যায়। কিন্তু শার্ট পাঞ্জাবির হাতাগুলো খাটো মনে হচ্ছে দেখে নিধিরাম নতুন করে হাইট মেপে দেখলো, এবার হাইট হলো 5 ফুট 9 ইঞ্চি। এই তাজ্জব ঘটনাও নিজেরাও কারোর কাছে প্রকাশ করলো না, তবে গিন্নিকে বলতেই হলো। আর নতুন মাপের কিছু জামা তৈরি করতে খরচ হয়ে গেল কিছু। ঘটনাটা এতই অস্বাভাবিক আর নিধিরামের পক্ষে যে এত আনন্দ, খরচটা সে গ্রাহ্যই করলো না। তার যে শুধু হাইট বেড়েছে তা নয়, গায়ের রঙও বেশ কিছুটা পরিষ্কার হয়েছে, আর শরীরে বল হয়েছে আগের চেয়ে অনেক বেশি। এতদিন নিধিরাম অফিস থেকে ফিরে শোয়ার ঘরে আলমারির বড় আয়নার সামনে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ নিজের চেহারার দিকে দেখে মনে মনে একটা ব্যাপার স্থির করে ফেলল। শ্যামবাজারের থিয়েটার পাড়াতে একবার যাওয়া দরকার। সম্রাট অপেরা কোম্পানিতে যে হিরো পার্ট করত সেই মলয় কুমার সম্প্রতি থিয়েটার ছেড়ে দিয়েছে। সম্রাটের ম্যানেজারের সাথে একবার দেখা করা দরকার। যেমন কথা তেমন কাজ। ম্যানেজার প্রিয়নাথের সঙ্গে সোজা দেখা করলো নিধিরাম। ম্যানেজার মশাই জিজ্ঞাসা করলেন, অভিজ্ঞতা কি আপনার? অকপটে স্বীকার করলো নিধিরাম। একেবারে নেই, তবে অভিনয় করে দেখিয়ে দিতে পারি। আপনাদের প্রতিধ্বনি নাটকে মলয় কুমার যে পাঠটা করেছিল সেটা আমার মুখস্থ আছে। আচ্ছা, তাই নাকি? প্রিয়নাথ বাবু একটা হাঁক দিলেন। অখিল বাবু। একটা টাক মাথা প্রৌঢ় ভদ্রলোক পর্দা ফাঁক করে ঘরে ঢুকলেন। আমায় ডাকছিলেন? প্রিয়নাথ বাবু বললেন, হ্যাঁ, একে একবার বাজিয়ে দেখুন তো। ইনি বলছেন মলয়ের পাটটা নাকি এর মুখস্থ। দেখুন তো এর দিয়ে কাজ চলে কিনা। বেশিক্ষণ পরীক্ষা করতে হলো না। মিনিট 15 মধ্যেই নিধিরাম বুঝিয়ে দিল যে সে মলয় কুমারের চেয়ে কোনো অংশেই কম তো নয়ই, বরং অনেক ব্যাপারে তার চেয়েও বেশি দক্ষ। 1 জানুয়ারি নিধিরাম চাকরিতে ইস্তফা দিয়ে সম্রাট অপেরায় যোগ দিল। মাইনে শুরুতে 2500, তবে কাজ ভালো হলে আর লোকে তা পছন্দ করলে তা আরও বাড়বে। মুখার্জি কোম্পানির চাকরি যে নিধিরাম কোনোদিন ছাড়বে এটা কোনোদিনও সে ভাবতেই পারেনি। নিধিরাম দার্শনিক ভাব করে তার সহকর্মীকে বলল, মানুষের জীবনে পরিবর্তন আসবেই। চিরকাল জীবনটা এক পথে চলবে এটা ভাবাই ভুল। তবে নাটকে যদিও পুরনো অফিসের সাথে সম্পর্ক চট করে ছাড়তে পারল না নিধিরাম। একবার সোমবার টিফিন টাইমে সেখানে গিয়ে শুনলেও যে তার জায়গায় নতুন লোক এসছে। খবরটা দিলেন ফণিবাবু। ফণিবাবু বললেন, যিনি এসেছেন তিনি আবার আপনার ঠিক উল্টো। উনি আগে থিয়েটার করতেন। নিধিরামের কৌতূহল হলো। কি নাম বলুন তো? মনতোষ বাগচি। বললেন পুরীতে এক সাধুর সঙ্গে দেখা হয়েছিল। তিনি নাকি বলেছেন তার জীবনে অনেক চেঞ্জ আসবে। ভদ্রলোকের থিয়েটারের বৃত্তৃষ্ণা ধরে গেছে। বললেন চাকরি পেয়ে তার অনেক বেশি নিশ্চিন্ত লাগছে। আপনারা শুনছিলেন সত্যজিৎ রায়ের লেখা নিধিরামের ইচ্ছে পূরণ। গল্প পাঠে রিতম, নিধিরামের চরিত্রে ফিচেল, মনোরমার চরিত্রে অপর্ণা, সাধু ও মনুতোষ বাগচির চরিত্রে অর্বাচীন, ফণিবাবুর চরিত্রে রনিত, অখিলবাবু প্রিয়নাথের চরিত্র ও পর্ব পরিচালনায় নীলাদ্রি। অডিও এডিটিং, ভিডিও এডিটিং, পোস্টার এডিটিং ও স্ক্রিপ্ট রাইটিংয়ে টিম ধারাবাহিক।
শেষ হলো আজকের গল্প। পরবর্তী দিনে আরও রোমহর্ষ গল্প নিয়ে উপস্থিত থাকবে টিম ধারাবাহিক। এরকম অসংখ্য কাহিনী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে।